রহিনুল প্রিন্স, আপনার মন্তব্য জানতে চাই। আওয়ামী লীগকে দেখেছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা জামাতকে নিষিদ্ধ করেছে, এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলো, আসলে কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা তো ঠিক যে আওয়ামী লীগ, আমি অতীত বাদ দিলাম, বিশেষ করে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, এরপরে তো যদি বলি, এবং তারপরে এই পর্যন্ত যে ভূমিকাগুলো দেখা যায়, তার কোনো নৈতিক অধিকারই তো থাকার কথা না রাজনীতি করার এই দেশে। এটাই তো একটা বাস্তব চেহারা। তো এ ব্যাপারে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, এটা হচ্ছে পরিষ্কার বক্তব্য। এবং আগে যে কাজটা করা দরকার, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত যারা করলো, তাদের সাথে যারা জড়িত, নেপথ্যের নায়ক যারা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এবং সে দৃশ্যমান কাজ হোক। হচ্ছে না আমি তা বলছি না, দৃশ্যমান আনার পরে আইন অনেক কিছু আপনাকে বলে দেবে, সামনে নিয়ে আসবে কি করতে হবে না করতে হবে। সেই ধারাটাই প্রধান হওয়া দরকার বলে আমরা মনে করি। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর কথা, যেহেতু আপনার কথার রেশ ধরে বলি, এটা মনে রাখতে হবে যে আমরা সাধারণভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলি না, কিন্তু ৭১-এর যে ঘাতক চক্র, যারা যুদ্ধ অপরাধী চক্র, তাদের নিষিদ্ধ করার বিষয়টা এই কারণে দাঁড়ায়, যে কথাটা আমরা বহুবার বলেছি, যে মুক্তিযুদ্ধের শেষ দিকে এসে যখন পাকিস্তানি বাহিনী স্যারেন্ডার করে, তখন একটা ছিল পাকিস্তানি বাহিনীর সাথে তার অক্সিলারি ফোর্সও এই স্যারেন্ডারভুক্ত, রাজাকার আল-বদর যারা ছিল এবং তার রাজনৈতিক শক্তি ছিল, সেই হিসাবে কিন্তু ওই দল নিষিদ্ধ অটো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সাধারণ বিষয়। কিন্তু মনে রাখা দরকার, আমরা যে যখন নিষিদ্ধ চাই বা নৈতিক অধিকার নাই যে কথা বলি, তার মানে তারা যে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্টিক কাজ করেছে বা মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ করেছে, এই কারণেই তো এই কথাগুলো সামনে আসে। তো এইটা মোকাবেলার জন্যে হ্যাঁ, তাদের আইনগত একটা দিক থাকবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা করা দরকার, রাজনৈতিকভাবে, সামাজিক, সাংস্কৃতিকভাবে তাদের মোকাবেলা করা দরকার। সেইটা না করলে যে লাভ হয় না, আপনি একটু আগে যে কথাটা বললেন, আমাদের উদাহরণ কিন্তু তা দেখা যায়, যে সেটা তো আমরা দেখছি। সুতরাং আসলে ওই কাজটাই করা প্রধান দরকার বলে মনে করি, যে তারা যে অপরাধগুলো সংগঠিত করলো তার বিচারের কাজটা, একই সাথে যেভাবে তারা কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, এই প্রবণতা বন্ধের বিরুদ্ধে যদি আমরা আসলে একটা জাগরণ তৈরি করতে পারি এবং ওই কাজটা করতে পারি, তাহলে পারফেক্টলি করতে পারবো বলেই আমাদের কাছে মনে হয়। এই হচ্ছে মানে এই বিষয়ে আমার মূল কথা। একটু মান্না ভাইয়ের কথার সূত্র ধরে দু একটা কথা একটু না হলে পারছি না। মান্না ভাই আমার বিবেচনায় যথার্থই বলেছেন, যে ঘটনা বলতে যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো, গণ অভ্যুত্থান আমরা সংগঠিত সবাই মিলেই তো করা হলো ওই পতিত শক্তি ছাড়া। তারপরে যত কাজ দ্রুততার সাথে, দৃঢ়তার সাথে করা দরকার ছিল, এই কাজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এক একটা সময় কি কারণে হচ্ছে না, কি হচ্ছে না, সেটা তো একটা হিসাবের ব্যাপার। এইখানে এই যে কি বলে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে নিয়ে যে কথা, তা ওনার বিরুদ্ধে তাহলে নিষেধাজ্ঞা কেন থাকলো না? কথার কথা, যদি ওনাকে আমরা যাইতে না দেওয়ার থাকে, কিন্তু চলে গেল। এখন সরকার যদি বলে জানি না, এটা কেউ বিশ্বাস করবে? এটা কিছুই না, কথাটা আমি বলতে চাই নাই, কিন্তু মান্না ভাইয়ের কথা একটু প্রভুক্ত হয়ে বললাম। কয়েকদিন আগে একটা ফ্যাসিবাদ বিরোধী একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমি যাচ্ছিলাম, অনেকদিন পরে। আমরা তো আর বিদেশ টিদেশে ওরকম যাই না, আমাকেও তো কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল, জানো না ভাই? আমি বললাম যে কিরে ভাই, আপনারা কেন দাঁড় করে রাখছেন এইখানে? ও পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করেন কেন? তো বুঝছি তো কোথায় চাইছেন, তো এখানে চলেন, আমি বসি, চাটা খাওয়ান, তারপর অনেকক্ষণ দাঁড় করায় থাকলো, কিচ্ছু করার নাই, কি করবেন? এগুলো তো জানে না, তা তো হয় না। তা গেলাম নিশ্চয়ই, কোত্থেকে আবার সিগন্যাল নিয়ে তারপরে ছেড়ে দিল। আমি বললাম যে এই যে ছাড়লেন, বুঝছি এই পুলিশদের সাথে আমাদের তো বদ্ধতা করে বলি যে আপনি ছাড়ছেন, দেখেন আমার নির্দেশ আসলে প্লেন থেকেও নামাই নিয়ে আসতে পারেন, ওটা জানি। ওইটা বলে যে স্যার কিছু মনে করেন না, আমি যেন মনে করি নাই, কারণ আমার প্লেন থেকেও নামাই নিয়ে আসতে পারেন, আমরা বুঝি। তা আমরা তো এটা জানি, সরকারের ইচ্ছা ছাড়া তো এগুলো হয় না। জানি না, এগুলো তো বলে কোনো লাভ নেই। এই একটা বিষয়গুলো মনে রাখা দরকার, যে এই দায় কিন্তু তারা এড়াতে পারে না। কিন্তু আমি এই কথার সূত্র ধরে যে কথাটা বলে এই পর্বে শেষ করতে চাই, আমাদের দেশের সামনে এখন কিন্তু অনেকগুলো বড় বড় সমস্যা আছে। আমি খালি পয়েন্টটা তুলি। আমাদের যে গণতন্ত্রের অভিযাত্রার কথাটা আমরা বলি, তাতে দ্রুততম সময়ে যে নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, নাহলে কিন্তু আরও অনেক জটিল পরিস্থিতি হবে। সম্প্রতিকালে আমাদের করিডোর দেওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে, চট্টগ্রাম বন্দর এইটা দেওয়ার যে প্রক্রিয়া, এটা আগের আমলেই শুরু হয়েছিল, এবং সেইটাকে ধরে শুধু
আরব আমিরাতের বিষয় না, ওইখানে তাদের সাথে শোনা যায় আমেরিকান নেভির যে সম্পর্ক, নানা ধরনের ভূরাজনৈতিক কারণে এইখানে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির যে আগ্রাসন, সেই কাজে সরকার কি করছে সেই জায়গাটা আমরা সুনির্দিষ্টভাবে শুনতে চাই। কারণ ওই জায়গাটা যদি আমরা এখনো পর্যন্ত ডিল না করতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন প্রশ্নবিদ্ধ হবে, আমরা এই 24-এর যে গণঅভ্যুত্থানের পরে যে গণতন্ত্র তো একটা বড় বিষয়, তার মধ্যে অন্ততপক্ষে নির্বাচনী গণতন্ত্রের যাত্রার মধ্য দিয়ে আমরা যে এই ধারাকে, গণতন্ত্রের ধারাকে অগ্রসর করার জায়গায় যেটা যেতে চাই সেটা কিন্তু বিলম্ব হতে পারে, দীর্ঘায়িত হতে পারে। তাহলে সরকারকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি বিষয় দ্রুততার সাথে ভূমিকা নেওয়াটা জরুরি। এই কাজগুলো নেওয়া দরকার বলে আমরা মনে করি। এই না হলে যদি, কারণ অনেকেই বলে, এই যে রাস্তাঘাটে আমাদেরকে অনেকে বলে যে ভাই এর আগে হাসিনার আমলে আপনারা বক্তৃতা করে বলতেন, পরে দেখছি তাই। একটা ট্যাকটিস ছিল, সেই ট্যাকটিস কি, যে মূল যখন প্রধান এজেন্ডাগুলো আসে সেইটা যাতে জনগণের সামনে না যায়, অন্য অন্য এজেন্ডা তারা নিয়ে আসে। তো এখন যারা আন্দোলন করছে তারাও তো সরকার লোক, এটা আনছে কিনা তারা। আমরা বলি যে ভাই এটা আজকে আমাকে যখন বললো যে এখনো পর্যন্ত এটা ভালোভাবে খবর নেইনি, একটু দেখি সরকার কি করে। কিন্তু আমরা সরকারকে বলবো তার ওই যে করিডোর প্রশ্ন, চট্টগ্রাম বন্দর, নিউমরিং, কন্টিনেন্টাল প্রশ্ন এবং আমাদের নির্বাচন প্রশ্ন, এইটা কোনোটাই যেন কোনোভাবে বাইপাস না হয়, কালবিলম্ব না হয়। এইটার সাথে অবশ্যই বিচার, এই কাজটা তো করতেই হবে। আহতদের সেদিন আমাদের কালকেই বোধ হয় একজন বিএনপির নেতার সাথে একটা আলোচনা সভায় ছিলাম, তিনি বলছিলেন যে আহতদের একটা সভায় তিনি গিয়েছিলেন এবং সেইখানে আহত একজন এসে নাকি বলছে তার দুঃখের কথা যে আমার চিকিৎসা হলো না, এখন এইটা যদি না হয় আমি আত্মহত্যা করব। তো এই কথা কি আমরা শুনতে চাই? যে কোনো অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যে হাজার হাজার মানুষ আহত হয়েছে, এখন সে যদি একটা সবাই এই কথা বলে, তাহলে সরকার এই কাজটা গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়ে করছে না কেন? এই কাজগুলো সামগ্রিকভাবে সরকার করুক স্বচ্ছতার সাথে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।